মুক্তিযুদ্ধ, আমাদের মুক্তিযুদ্ধ 4টা মৌলিক ভিত্তির উপর হয়েছিল, রাইট? সেখানে কোনো ধর্মভিত্তিক রাষ্ট্রের বিরুদ্ধে, মানে ধর্ম আমাদের রাষ্ট্রে কোনো উপাদান থাকবে না। এক্স্যাক্টলি, না থাকবে না কেন? ধর্ম আমাদের, শুনে শেষ করেন আপনি, বলেন আগে। ধর্ম আমাদের রাষ্ট্র কাঠামোর মধ্যে নাই। ধর্ম ডেফিনেটলি আছে, কিন্তু রাষ্ট্রের যে মৌলিক, মানে যে রাষ্ট্রযন্ত্র, সেই যন্ত্রে ধর্মকে আমরা উপাদান রাখি। ধর্ম একটা ব্যক্তিগত স্বাধীনতার জায়গা, ব্যক্তিগত চর্চার জায়গা। তো সেইখানে আজকে যখন বলা হয় যে ধর্মের ভিত্তিতে রাষ্ট্র প্রতিষ্ঠা, ধর্মের ভিত্তিতে ধর্মের ভিত্তিতে রাষ্ট্র, ইউনূস সাহেবের কোন সরকার কেউ বলেছে ধর্মের ভিত্তিতে রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে? তারা তো সংবিধানে অলরেডি তারা ইসলাম ধর্ম অবশ্যই রেখেছে। কি লিখেছে? ইসলাম ধর্মের ভিত্তিতে যে রাষ্ট্র পরিচালনা, এটা তো তারা অবশ্যই মূল কাঠামোর মধ্যে রেখেছে। ইসলাম ধর্মের যে রাষ্ট্র ধর্ম ইসলাম এরশাদ সাহেব করেছেন, মুক্তিযুদ্ধই মানে না, তারা তো বলে মুক্তিযুদ্ধ এক দলের, তাই না? আপনার প্রশ্নটা বলুন আমাকে, তারা কি করে, আপনি কি জানতে চাচ্ছেন? আমার প্রশ্নটা ছিল তাহলে এইটি যে আমার মুক্তিযুদ্ধ যেই জন্য এই দেশের 30 লাখ মানুষ শহীদ হয়েছে, আর আজকে যেই ধর্মভিত্তিক রাষ্ট্রের কথা বলা হচ্ছে, তাহলে দুটা সাংঘর্ষিক না? সেখানে আপনাদের অবস্থানটা কি? ধর্মভিত্তিক রাষ্ট্রকে আজকে প্রথম বলা হচ্ছে বাংলাদেশে, সেটা ধারাবাহিকতা আপনি দেখেন নাই? আপনি আবার সেই ধারাবাহিকতা আসেন। মানুষ মারা গেছে, এখন নতুন দেশ, নতুন সমাজ, আপনি কেন বারবার ধারাবাহিকতা টানছেন? ধারাবাহিকতা আছে, আজকে ভিত্তিটা আপনি পাবেন কোথায়? এটা আকাশ থেকে। তাহলে এখন ডক্টর ইউনূস সরকারের জন্য ধারাবাহিকতা দরকার হয়, অন্য সরকারের জন্য রাজনৈতিক সরকারের জন্য ধারাবাহিকতা দরকার হয় না। অবশ্যই সুশীল মানুষ বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর জন্য রাজনীতিকে কঠিন করেন কি না করেনি? আপনার কাছে রাজনীতি আর্ট হচ্ছে আপনার কঠিন বা সহজ না। আপনি রাজনীতি আসবেন, আপনাকে আর্ট জানতে হবে, আপনি না পারলে আপনি রাজনীতি আসবেন, পরিষ্কার কথা। কঠিন করলে সমস্যা কি? আপনি কঠিন প্লে করবেন। ইটস আর্ট অফ পলিটিক্স। সঞ্জুর বই আছে একটা, শুনে সেটার কথা না। আজকে আওয়ামী লীগ বলুন, বিএনপি বলুন, প্রত্যেকটি রাজনৈতিক দল, যেমন কি রাষ্ট্রধর্ম ইসলাম করেছিল এরশাদ, সেটা ছিল, তাই না? এবং প্রত্যেকটি দল কিন্তু সংবিধানে একটা ধর্মকে রেখেছে বা ধর্মভিত্তিক রাষ্ট্র করেছে, এবং রাষ্ট্র থেকে আপনার ধর্মকে পুরোপুরি বিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্র করতে পারে। টাকার উপর লেখা আছে ইন গড উই ট্রাস্ট, সেখানে বাইবেলের উপর হাত দিয়ে আপনার শপথ নেওয়া হচ্ছে, তাই না? সুতরাং প্লেজেস অফ এলিজিয়েন্স হচ্ছে সেখানে। সুতরাং পুরোপুরি যদি কেউ মনে করে দুটো রাষ্ট্র করেছিল, এর পরিণতি ঘটে ভালো টার্কি এবং ইসলামী। ডক্টর কি সাইদ ইজ আ পারফেক্ট সাপোর্টার অফ ইউনূস। নো, এই জিনিসটা, এই যে সিম্পলিস্টিক, আমি হচ্ছে সবচেয়ে বড় ক্রিটিক অফ ইউনূস, সবচেয়ে বড় ক্রিটিক। আমি মনে করি যে হ্যাঁ, এখন আপনাকে ওই যে এখন ভারতের সঙ্গে সাধারণ সমস্যা, আপনি ইদার অর আপনি ওই যে গ্রে জোনটা আপনারা করতে পারেন না, দেখতে পারেন না। আমরা আমেরিকায় থাকি, তো আমেরিকানরা রাইট আর রং এ থাকে। হ্যাঁ, আমাদের গ্রে জোনটাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট। জি ডক্টর ইউসুফ, আমরা একটা কথা বলি, হ্যাঁ, ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্রের উত্তর হবে কিনা ইটস এ কোশ্চেন। যদি আমাকে করতে হবে, তার প্রবলেমস গুলো তো শুনতে যাচ্ছেন, তার থেকে কি এইগুলি আমি বলে দিচ্ছি যে এখানে যে বিপদ সমস্যাগুলো হচ্ছে, প্রফেসর ইউনূসের ক্ষেত্রে গণতন্ত্রের উত্তরণ ঘটাতে পারবে কি পারবে না, এটা একটা কোশ্চেনেবল অবস্থা তৈরি হয়েছে। তাকে ঘিরে একটা, যেহেতু বাংলাদেশে আজকে আওয়ামী লীগ বা বামপন্থী সংগঠনগুলো তো কোনো অবস্থানে নেই, একটা পলিটিক্যাল ভ্যাকুম তৈরি হয়েছে। সেই ভ্যাকুমটাকে ঘিরে আজকে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর একটা শক্তিশালী অবস্থানে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশে। এটা হচ্ছে বাস্তব, আমি আমার লেখাতে দেখিয়েছি। আজকে বাংলাদেশে ইসলামপন্থার রাজনীতির বিকাশে 5ই আগস্টের পরে যে ভ্যাকুম, সেই অবস্থাটা তৈরি হচ্ছে, এটাকে ইট ইজ আনডেনেবল ফ্যাক্ট। এবং বামপন্থার রাজনীতির বিকাশেরও পরিবেশ তৈরি হয়েছে যদি তারা সেটাকে এগিয়ে নিতে পারে। এই ক্রাইসিস গুলি কিন্তু বাংলাদেশে আছে। কিন্তু ওই যে আমাদের প্রবলেমটা হচ্ছে, প্রথমে হয় আপনি আওয়ামী লীগ, নয় আপনি বিএনপি, নয় ইউনূস সাপোর্ট। এর বাইরে যে কোনো ধারা থাকতে পারে, সবগুলো জিনিসগুলোকে ক্রিটিক করা যায়, সেই মাইন্ডসেটটাকে। এর বাইরে আরেকটা ধারা আছে সুশীল, তারা সবার সমালোচনা করে। সুশীল শব্দটাই কিন্তু একটা অবজেকশন। বাংলা সুশীল মানে কি? সিভিল সোসাইটি। আপনি আমি পার্ট অফ দ্য সিভিল সোসাইটি। বাংলাদেশে তো আমি শেখ হাসিনা সরকারের, ডক্টর ইফতেখার, আমি শেখ হাসিনা সরকারের সবচেয়ে দুর্বলতা, সবচেয়ে ফেইলিয়রের জায়গাটিকে দেখি যে তারা সিভিল সোসাইটিকে ধ্বংস করেছে। সিভিল সোসাইটিকে ধ্বংস করেছে কিভাবে আপনি বলুন আগে? এটা বলি এই কারণে, তারা হয় আওয়ামী লীগ বানিয়েছে, নাহলে বিএনপি বানিয়েছে। কারণ মাঝামাঝি আপনি যে মানে হয় তুমি আমার পক্ষে থাকলে তুমি ঠিক আছে, না পক্ষে, মানে পক্ষে থাকলে আওয়ামী লীগ, না বিপক্ষে থাকলে বিএনপি জামাত। আপনি সিভিল সোসাইটি থেকে আপনি দলের সাপোর্ট হতে না, তাহলে সিভিল সোসাইটি ধ্বংস হয় না।
এগুলো হচ্ছে হরে ধরে কথা, হরে ধরে কথা থেকে আমাকে ডাকবেন নরমালি। না আমি বুঝি না কোনটা আপনি ওই যে বললাম আপনি সিভিল সোসাইটির মেম্বার হিসেবে আপনি তো রাইট আছে আপনি আওয়ামী লীগকে সাপোর্ট করেন বা বিএনপি কে সাপোর্ট করেন, সমস্যা কি? তাহলে সিভিল সোসাইটি ধ্বংস হয় কি করে? না তাতে তো সিভিল সোসাইটি অনেকে, আপনি যে ভুলটা করেছেন, অনেকে সিভিল সোসাইটির একটা বাংলা প্রথম আলো করেছেন সুশীল সমাজ, এবং তারপরে সুশীল সমাজ মানে কি না বুঝে যাকে আপনার পছন্দ হচ্ছে আপনি হচ্ছেন সুশীল। সুশীল হচ্ছে সিভিল সোসাইটি, এটা ইংরেজি হচ্ছে সিভিল সোসাইটি। ইউ এন্ড আই অলসো পার্ট অফ দ্য সিভিল সোসাইটি, রাইট? সুতরাং এই আলাপগুলি ফেসবুকের আলাপ, সেটা ভিন্ন প্রসঙ্গ। না স্যার, যদি দেখুন ডক্টর ইফতেখার, যদি তাই হয় তাহলে আজকে কতগুলি সাংবাদিক, কতগুলি লেখক, শিল্পী জেলখানায়, তারা নাকি ফ্যাসিস্টের দোসর, তারা নাকি ইসের কি বলে আওয়ামী লীগ সরকারের দালাল। কই কেউ তো একটু টু শব্দটি করছে না তাদের অধিকারের জন্য? আপনি করেছেন? অবশ্যই আমি করেছি দেখি তো প্রশ্ন তুলছি। রাইট, হ্যাঁ অবশ্যই টু শব্দ করছেন। এটাও এই জায়গাতে আমি আপনার সাথে একমত যে আপনার যদি কেউ টু শব্দ না করে থাকে সেটা হচ্ছে আপনি করেছেন। আমি আমার লেখা তুলেছি, আপনি আমার লেখা পড়েন তাহলে বুঝবেন। আপনি হ্যাঁ সেটা হচ্ছে শুনেন, আমি এই সরকারের গণ অভ্যুত্থান নিয়ে 5 পর্বের একটা লেখা আমি তৈরি করেছি। সেখানে আপনার মোটামুটি সমস্ত কার কি রোল, জামাতের কি রোল ছিল, হিজবুত তাহরিরের কি রোল ছিল, হ্যাঁ ইসলামপন্থী দলের কি রোল ছিল, বামপন্থার কি রোল ছিল, এবং বাংলাদেশ কোন ডাইরেকশনে যেতে পারে সেটা ছিল। শেষ করেছি একটা কথা, এটা শুনুন, এটা আপনার ভালো লাগলো লাগতে পারে। এটা হচ্ছে আনডিনাইবল একটা ফ্যাক্ট। পৃথিবীতে ইতিহাসে এই পর্যন্ত বিপ্লবের মাধ্যমে, সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অথবা গণ অভ্যুত্থানের মাধ্যমে যে শক্তিটা ক্ষমতা দখল করেছে তারা কখনোই শান্তিপূর্ণভাবে ক্ষমতা ছেড়ে যায়। সুতরাং আজকে যে চ্যালেঞ্জটা দিয়ে আমি শেষ করেছি লেখা, ওটা শেষ বলি। আজকে ইউনূস সরকার সহ তাদের সামনে যে চ্যালেঞ্জটি হাজির হয়েছে, তারা কি এই যে ধারাবাহিকতা বললাম, সেই ধারাবাহিকতা ফলো করে ক্ষমতা আঁকড়ে ধরে থাকবেন, ক্ষমতা না ছাড়বেন না, নাকি তারা বিশ্বের সামনে নয়া নজির তৈরি করবেন যে গণ অভ্যুত্থানের মাধ্যমে বা বাকি বলে বিপ্লবের মাধ্যমে ক্ষমতা আসার পরও একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করেছি আমরা, এবং সেই ইলেকশনের মাধ্যমে যদি আমরা পরাজিত ক্ষমতা ছেড়ে দিয়েছি। কিন্তু এই নজির পৃথিবীর ইতিহাস এক একটা ব্যতিক্রম থাকতে পারে, আদার্স নাই। সোভিয়েত ইউনিয়ন হয় নাই, গণচীনে হয় নাই, কি বলতে কোথাও হয় নাই। যেই রাজনৈতিক শক্তি বিপ্লব, গণ অভ্যুত্থান অথবা সশস্ত্র শক্তির মাধ্যমে ক্ষমতা নিয়েছে, আমরা অপেক্ষা করছি দেখতে বাংলাদেশ সেই ধারাবাহিকতা ফলো করবে না। নয়ন ইউনূস সাহেব যখন অনেক নজির তৈরি করেছেন বিশ্বে, মাইক্রো ক্রেডিট, জিরো কার্বন তত্ত্ব, আরেকটি নজির তিনি দিতে পারবেন না, এই ক্ষেত্রে উনি ফেল হবেন। পুরো বাংলাদেশ তাকিয়ে আছে তার দিকে। যদি উনি ফেল হন তাহলে তিনি সেই ইতিহাসের সেই সমস্ত ডিক্টেটরদের খাতায় উনার নামও লেখা হবে।